আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মঞ্চে আলোচনা। আজ আমাদের অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। একে বলে মরার ওপর খানার ঘা। একে তো বিদ্যুতের চাহিদা তুললে গরমকাল, তার উপরে এখন আবার আদানি একটা চিঠি দিয়েছে। সেই চিঠিটাতে আলটিমেটাম দেওয়া হয়েছে তাড়াতাড়ি বকেয়া মেটানোর জন্য। আমাদের কাগজে বেরোয়নি, কিন্তু আপনাদের কাগজে বেরিয়েছে, প্রথম আলোতে বেরিয়েছে। দেখুন, ভালো করে পড়ে দেখুন। বলতে পারবেন না যে আমাদের ভুলভাল খবর আমরা ছাপি। যা খবরটা আমার কাছে পরে এসছে, সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার মৌসুমে জ্বালানির অভাবে প্রয়োজন মতো উৎপাদন করা যাচ্ছে না। ঘাটতি মেটাতে নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। এর মধ্যে বকেয়া বিল দ্রুত পরিশোধের তাগাদা দিয়ে সরকারকে চিঠি দিয়েছে ভারতীয় কোম্পানি আদানি। বকেয়া শোধ না হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বরাবর পাঠানো চিঠিতে তারিখ লেখা আছে 17 এপ্রিল, তার চিঠিতে 19 এপ্রিল মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দায়িত্বশীল একটি সূত্র। সতর্ক করে বলা হয়, বিল পরিশোধে দেরির কারণে প্রকল্পের অর্থ প্রবাহে ঘাটতি তৈরি হয়েছে। জ্বালানি কিনে উৎপাদন ধরে রাখা কঠিন হচ্ছে। তাই সময় মতো বিল পরিশোধ না হলে আংশিক বা পুরোপুরি বিদ্যুৎ বন্ধের সরবরাহের ঝুঁকি থেকে যাচ্ছে। 2017 সালে আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। চুক্তি অনুসারে আদানির কেন্দ্র থেকে 25 বছর ধরে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। পিডিবি সূত্রে বলা হয়েছে, বর্তমানে 1,500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করছে আদানি কেন্দ্রটি। এটি সরবরাহ বন্ধ হলে চাহিদা মেটানোর ক্ষেত্রে বড় ঘাটতি তৈরি হবে। তাই এই সময় বকেয়া আদায়ে চিঠি দিয়ে দিয়েছে তারা। এর আগে বকেয়া শোধের জন্য তারা দিয়েছিল 29 জানুয়ারি। পিডিবির কাছে চিঠি পাঠিয়েছিল আদানি। সেই চিঠিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ঝুঁকির কথা বলা হয়েছে। বিদ্যুতের ব্যবহৃত কয়লার দাম নিয়ে পিডিবির সঙ্গে বিরোধ এখন নিষ্পত্তি হয়নি। পিডিবি কয়লার বাড়তি দাম ধরে বিল করছে, আর পিডিবি বাজার দ্বারা শোধ করছে বলে অভিযোগ। বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম পিডিবির সঙ্গে আদানির বিরোধের এখনো আছে। আদানির বিদ্যুতের বিরুদ্ধে দেশের উচ্চ আদালতে একটি রিট মামলা চলমান। আদালতের চূড়ান্ত আদেশের পর করণীয় নির্দেশ নির্ধারণ করে পিডিবি। অতএব আদালতের নির্দেশ যতক্ষণ না আসছে, পিডিবি যদি টাকা না দেয় তাহলে ক্যাচাং ফু। এই তো হলো বাংলাদেশের অবস্থা। এই যে যখন আপনারা ক্ষমতায় এলেন, ক্ষমতায় আসার আগে আপনারা যে বাতেলা গুলো করেছিলেন, যে ভারতের কাছে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে বন্ধক দিয়ে দিয়েছে, করোড় রাজ্য না কি বলে, তাতে পরিণত করে দিয়েছে। তা আপনারা তো এলেন দুটো সরকার। প্রথমে ইউনূসের সরকার, সে বৈধ হোক অবৈধ হোক সে নিয়ে বিতর্ক থাকতে পারে। তারপরে এলেন আপনাদের ওই স্বনির্বাচিত অঘোষিত সংসদীয় গণতান্ত্রিক সরকার। তো সেই সরকারও তো এখন 2 মাস ধরে বিদ্যুৎ নিয়ে যাচ্ছে। ওই চুক্তিটা তো এ করলেন না, আবার চলে গেলেন আদালতে। তা যখন কেউ কোর্ট দেখায়, ধরুন কারোর সঙ্গে কারোর বিবাদ হচ্ছে, আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টই সব থেকে ভালো। কোর্ট যদি আপনি দেখান তাহলে সেক্ষেত্রে হবে কি, এক পক্ষ বলবে তাহলে ঠিক আছে, কোর্টের নিষ্পত্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপাতত ঝগড়া ঝুড়ি চাপা রইল, বা ব্যবসা ঝুড়ি চাপা রইল, বা বিদ্যুৎ সরবরাহ ঝুড়ি চাপা রইল। এখন এই বকেয়া বিলটার জন্য এই যে টাকাটা দিতে একটা চূড়ান্ত নোটিশ পাঠানো হয়েছে। সেই চূড়ান্ত নোটিশ যদি আপনারা টাকা না দিতে পারেন, বাংলাদেশ সরকার যদি টাকা না দিতে পারে, তার সরকার টাকা না দিতে পারে, তাহলে পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়াটা খুব একটা মানে দূরে নয়, এটুকু বলতে পারি। কারণ আমি অনেকদিন আগে থেকেই বলছি, এবার ভারত কি কি করবে তা দেখতে থাকুন। এখনো কিছু হয়নি। পশ্চিমবঙ্গের নির্বাচনটা শেষ হয়ে যাক এবং মে 4 তারিখে ভোটের রেজাল্ট বেরিয়ে যাক, তারপর সরকার গঠন হোক, তারপর খেলা দেখবেন।
থোপা কাঁচা কাছে না, বাংলাদেশকে ভারত ধোপা কাঁচা কাচবে। কারণ আমরা যা বুঝতে পারছি, হাওয়া যেদিকে, পশ্চিমবঙ্গে বিজেপি আসার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যাচ্ছে। আর বিজেপি যদি আসে, তার ধরুন আসামে বিজেপি, ত্রিপুরায় বিজেপি, বিহারে বিজেপি, উড়িষ্যায় বিজেপি, মধ্যখানে রয়ে গেছিল শুধু ওয়েস্ট বেঙ্গলের এই 2200 কিলোমিটার, সেটা হচ্ছে নন বিজেপি রাজ্য। তার মানে পুরো বিজেপি শাসিত রাজ্যগুলো দিয়ে আপনার সীমান্ত একেবারে ঘেরা হয়ে গেল। এবার আপনারা হয়ে গেলেন ঘেরাবন্দি। ঘেরাবন্দি একটা সরকারকে যদি ধোপার পাটের মতো কাঁচা হয়, তাহলে পরে সে তো একদম সাদা রং ফং উঠে গিয়ে সাদা দপদপ হয়ে যাবে। আচ্ছা করে ওই সোনা সাবানে চোবানো হবে, আর আচ্ছা করে কাঁচা হবে। আর কি কি হবে এখনো ওয়েট করুন, আরো অনেক কিছু হবে। আমি সেগুলো বলে বাংলাদেশের মানুষকে প্যানিকগ্রস্ত করব না। প্যানিক হয়ে গেলে এই যে অবস্থার মধ্যে একই অশান্তির মধ্যে জ্বলছেন, আরো যদি প্যানিক ছড়িয়ে দিই তাহলে পরে দেশটা অশান্ত হবে। আমি চাই না দেশটা অশান্ত হোক। তবে খবরটা আমি দেরিতে পাওয়ায় আমি একটু দেরিতে এটা আপলোড করছি। তো এখন আপনারা বিচার করুন, আদানির টাকা মেটাবেন নাকি অন্ধকারে থাকবেন। তবে যা অবস্থা দেখছি, না পাবেন খাদ্য, না পাবেন তেল, না পাবেন কারেন্ট, কি হইব আপনারও? পকেটেও পয়সা করি নাই। ইউনুস সব ফতুর করে দিয়ে গেছে। ইউনুস যে টাকাগুলো ওই জমিয়ে রেখেছিল না, সব দেনা পরিশোধ করেনি। আর সরকারের চাল দিয়েছে, শেখ হাসিনা সরকারের চাল দিয়েছে, শেখ হাসিনা সরকারের তেল বিক্রি করেছে, আর কিছু আমদানি, লোক দেখানো কিছু আমদানি করেছে, যেগুলো নামমাত্র। আসলে জমানো যে জিনিসগুলো ছিল, যেগুলো শেখ হাসিনা তিন করে জমিয়েছিলেন, সেইগুলো খরচা করে উনি দেখিয়েছেন যে আমি এত টাকা রেখে গেলাম। কারোর কোনো বিল পরিশোধ করেননি, কারোর কোনো বিল করেননি। সব দায় এসে পড়েছে এখন তারেক রহমান সরকারের কাছে। এবার তারেক রহমান সরকার কি করে এই টলমল সরকারকে সামলিয়ে চলবে, তার একই রাজনৈতিক জ্ঞান নেই। রাজনীতি তিনি বোঝেন না। 17 বছর বিদেশে থেকেছেন, মানে বাংলাদেশের পাল 17 বছরে কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে তিনি ধরতে পারছেন না। তাকে গুছিয়ে বসতেই সময় লাগছে। তারপর তিনি একটি অশিক্ষিত গণ্ডমূর্খ, ওনার মাথায় ঢুকবে কি করে। এখন আপনারা নিজেরা ভেবে দেখুন, এই যে তারেক রহমান সরকার কতদিন এই সরকারের গদিয়ে বসে থাকবে। আমি অনেকদিন আগে বলেছিলাম, ভারত এমন অবস্থার সৃষ্টি করবে যে তারেক রহমান প্লেন ধরে সোজা আবার লন্ডন চলে যাবেন। তিনি কিন্তু এই দেশে বেশি দিন থাকতে পারবেন না, সরকার প্রধান থাকতে পারবেন না। আরো একটা কথাই বলেছিলাম যে ঝ্যাঁটা জুতো নিয়ে পাবলিক কিন্তু এই সরকারের মন্ত্রীদের নেপালের মতো তাড়া করবে। নেপালের মন্ত্রীরা নয়, ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন। কেউ দিল্লিতে, কেউ সিকিমে আশ্রয় নিয়েছিলেন। শ্রীলঙ্কার মন্ত্রীরা ভারতবর্ষে আশ্রয় নিয়েছিলেন। আপনারা কোথায় যাবেন? আপনাদের একজনকেও তো রাখা হবে না। বিশেষ করে সালাউদ্দিন, ওটা মহা বদমাস, দুষ্ট লোক। ওই দুষ্ট লোকটা ভারতে থেকে এখানে মোৎসব করতো, আর ওখানে গিয়ে ভারতের পশ্চাৎ দেশে বাঁশ দেওয়ার জন্য যত রকম কাজ করছে, তত রকমই কাজ করে যাচ্ছে। কালকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে কেন শেখ হাসিনাকে তাড়াতাড়ি ভারত ফেরত পাঠাতে চাইছে। এখানে কিছু শঙ্কা, কিছু আশঙ্কার ব্যাপার রয়েছে। আমি সেই জন্য এই ভিডিওটি আগামীকাল করব, আজকে আর করব না। আগামীকাল সন্ধ্যাবেলা ওই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন, শেখ হাসিনাকে কেন তাড়াতাড়ি পাঠাতে চাইছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আরো লোডশেডিং এর জন্য নমস্কার, আমি তরুণ ঘোষ। নমস্কার। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খুলল।
হরমুজ প্রণালী খুলেছে, ট্রাম্প ঘোষণা করেছে, সবাইকে ধন্যবাদ দিয়েছেন। কারণ হচ্ছে ইসরায়েল নাকি লেবাননকে আর অ্যাটাক করবে না। উনি নিজেও আমাদের কাগজে বেরিয়েছে, এটা দেখে নিতে পারেন। তবে আশঙ্কা, যেটা আমি পরের আশঙ্কার কথা বলছি, সে আশঙ্কার কথা কিন্তু এখানেও বেরিয়েছে। ভারত যেটা আশঙ্কা করছে হরমুজ প্রণালী নিয়ে, কেন আশঙ্কা করছে? এই যে হঠাৎ করে যুদ্ধ বিরতি যেটা ঘোষণা করা হলো, তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ রয়েছে অনেকগুলো। ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু সংঘবদ্ধ হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তিনি আমাদের ডোনাল্ড ট্রাম্প বা মোদির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং তিনি ভারতবর্ষে আসার ব্যাপারেও ঠিকঠাক করেছেন, আসতে চেয়েছেন, ডেট ঠিকঠাক হবে দুপক্ষের। ওদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তিনিও ফ্রান্সের সঙ্গে দেখা করতে গেছেন, এই খবরটাও বেরিয়েছে। কিন্তু ফ্রান্সের সঙ্গে দেখা করতে গেছেন, সব কিন্তু হরমুজ প্রণালীকে নিয়ে। আর ভারত রাশিয়া নিজেদের মধ্যে কথা বলে নিয়েছে। আমেরিকা বুঝতে পারছে যে আমার বিরুদ্ধে গোটা দেশে, ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটা সমঝোতা হয়েছে এই হরমুজ প্রণালী নিয়ে। কারণ হরমুজ প্রণালী বন্ধ মানে নিজের দেশের অর্থনৈতিক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রাম্পের দেশে, তেমনই ক্ষতিগ্রস্ত হচ্ছে, থমকে যাচ্ছে, অর্থনীতি থমকে যাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং এশিয়ার সমস্ত দেশগুলো। ভারতের কথা ছেড়ে দিন, ভারতের অর্থনীতি ভারত সামলে নেবে। কিন্তু এই যে আপনার এশিয়ার যে কান্ট্রি দেশগুলো রয়েছে, বাকি দেশগুলো রয়েছে, সবই তো হরমুজ প্রণালী দিয়ে আসে। আর চীন এক ফোঁটা তেল নিতে পারছে না, ফলে চীন গেছে খেপে। এখন ভারতের সঙ্গে রাশিয়ার সঙ্গে যদি চীনকে একই সঙ্গে খেপিয়ে দেওয়া হয়, আর ইউরোপিয়ান ইউনিয়ন যেই তলায় তলায় এদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে পৃথিবীতে আমি একলা। অতএব কি করা যায়? একই তো অস্ত্র ভান্ডারে টান পড়েছে, মিসাইল তৈরির ক্ষমতা প্রতি মাসে হচ্ছে 100টা, রাতারাতি সেটা 200টা করা যাবে না। যত মজুদ মিসাইল ছিল 6টা উপমহাসাগরীয় দেশগুলোতে সরবরাহ হয়েছে এবং একই সঙ্গে সরবরাহ করা হয়েছে ইসরায়েলকে, এবং নিজেও কিছু মেরেছে। একদিন তো অস্ত্র ভান্ডার শেষ হবে অথবা শেষের জায়গায় যাবে। ট্রাম্প বুঝেছেন আমার সময় চাই, উনি কালক্ষেপ করছেন। আপনারা দেখবেন, আমি যদি ভুল হই তাহলে সেটা ভালো হবে, কিন্তু ভুল হওয়ার চান্স কিন্তু খুব কম। এটা হচ্ছে সাময়িক এই যুদ্ধবিরতি, নিজেদের শক্তিকে আরো সংগ্রহ করা এবং মজবুত করা, অস্ত্র ভান্ডারকে মজবুত করা, ইসরায়েলকে মজবুত করা। নইলে গাজা গুড়িয়ে দেওয়ার পর যখন যখন লেবাননকে হিজবুল্লাহ আর হুতিকে সাহায্য করছে ইসরায়েলকে মারার জন্য, সেখানে দুম করে একেবারে যুদ্ধবিরতি ঘোষণা করা ইসরায়েলের পক্ষে মেনে নেওয়াটা খুব কষ্টকর। আর ইসরায়েল পুরো কিন্তু মুসলিম বেষ্টিত রাষ্ট্র, সবাই কিন্তু ইসরায়েলের শত্রু। এখন এই যে পাকিস্তান
20,000 সেনা গেছে না। কালকে যদি ইরান মানে সংযুক্ত আমির শাহীকে যদি একটা মারে, মিসাইল মারে, তাহলে পাল্টা মিসাইল মারতে হবে সংযুক্ত আরব আমির শাহীকে। আর সেখানে যোগ দিয়েছে কে? সেখানে যোগ দিয়েছে বকলমে পাকিস্তান। তাহলে পাকিস্তান কি রক্ষা পাবে? এখন মুনির গেছে ফেসে, সরি, মুনির গেছে ফেসে। মুনির দিয়েছিল $3 বিলিয়ন। এখন $3 বিলিয়ন চেয়ে পাঠিয়েছিল, হয় সেনা পাঠাও নইলে আমার $3 বিলিয়ন সৌদি আরব চেয়ে পাঠিয়েছিল। বাধ্য হয়ে কি করতে হয়েছে? 20,000 সেনা পাঠাতে হয়েছে এবং কতগুলো ফাইটার জেট পাঠাতে হয়েছে। ফলে আবার যদি যুদ্ধ লাগে, এবারে কিন্তু যুদ্ধের ব্যাপ্তি আরো বাড়বে। কারণ আমেরিকা ইসরায়েলকে দিয়ে তুর্কিকে ঠিক মারবে। কারণ অলরেডি ন্যাটো থেকে বেরিয়ে আসার কিন্তু মানে ও কিন্তু ভালো যুক্তি দিয়েছে যে ন্যাটো থেকে কেন কংগ্রেসে যুক্তি দিয়েছে, ন্যাটো থেকে কেন আমি বেরিয়ে আসতে চাই। ন্যাটো থেকে এই কারণে বেরিয়ে আসতে চাই যে যদি আমরা ইউরোপ আক্রমণ করি তাহলে ন্যাটো, ইউরোপের সুরক্ষার দায়িত্ব হচ্ছে ন্যাটো। আর যেহেতু টার্কি ইউরোপের মধ্যে পড়ে, তাহলে একদিকে আমেরিকার সাপোর্টে ইসরায়েল মারছে, আবার এদিকে ন্যাটো ওখানে গিয়ে উপস্থিত হচ্ছে, দুটো একসঙ্গে হতে পারে না। তেলে আর জলে তো বিষ খাবে না। সুতরাং আগে ন্যাটো থেকে বেরিয়ে এসো। ন্যাটো থেকে যদি আমেরিকা বেরিয়ে আসে, যে খরচা ন্যাটোর জন্য আমেরিকা করে, ন্যাটো ওই খরচা কেউ দিতে পারবে না, ন্যাটো এমনি ভেঙে যাবে। তখন এই অসুবিধাটা আর থাকবে না। তখন ইসরায়েল একতরফা তুর্কিকে মারবে, কারণ তুর্কি একমাত্র সাপ্লাই দিচ্ছে লেবাননকে। লেবাননে যত হুতি আর হিজবুল্লাহ রয়েছে, তারা এই যে মিসাইল মেরে যাচ্ছে একের পর এক, সেটা থামবে। ফলে সমগ্র পরিস্থিতিটা একটু ঘোলাটে হয়ে রয়েছে। তাই ভারত অত চিন্তিত যে এবার যদি যুদ্ধটা লাগে 15 দিন, 1 মাস কি 1.5 মাস কি 2 মাস বাদে, সেই যুদ্ধটা কিন্তু ব্যাপ্তি কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমেরিকাও বুঝতে পারছে যে ইউরোপ এবং এশিয়া যদি এক হয়ে আমায় চেপে ধরে, তাহলে কিন্তু আমার মানে পৃথিবীতে অস্তিত্ব থাকবে না। 1 নম্বর শক্তি হওয়া তো দূরের কথা, আমি 1 থেকে 10-এ নেমে যাব আমি যদি সবাইকে শত্রু করে ফেলি। যেমন পৃথিবীতে ইসরায়েল একক বন্ধু থাকবে, মানে বন্ধুহীন থাকবে, ভারতের সঙ্গে সেই সম্পর্ক থাকবে না। কারণ ইরান ব্রিক্সের মধ্যে থাকছে, তাহলে ব্রিক্সের মধ্যে যে থাকছে তাকে সাপোর্ট না করে ইসরায়েলকে সাপোর্ট করবে না। বন্ধুত্ব থাকবে, কিন্তু আমি তোমাকে সাপোর্ট করব না। এখন তো সাপোর্ট করেনি। পরে সাপোর্ট যদি না করে, সেক্ষেত্রে ইসরায়েলের পক্ষে ভারতের সমস্ত রকম সমর্থন পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। আর ট্রাম্পের ক্ষেত্রে কি হবে? ট্রাম্প ট্যারিফ থেকে শুরু করে বর্তমান অর্থনীতি পর্যন্ত দেশের মানুষকে খেপিয়ে দিয়েছেন এবং সারা বিশ্বকে, ইউরোপকে নিজের থেকে আলাদা করে দিয়েছেন। ফলে ইউরোপ আর এশিয়া যদি গাঁটছড়া বাঁধে, তাহলে ট্রাম্প বাবুর অবস্থা কিন্তু খারাপ। মালিক ওই জন্য চাইছেন টাইম বাইং করতে। সেই টাইম বাইং এর পর যে কি হবে সেটা ভেবেই কিন্তু ভারত আশঙ্কিত। এর মধ্যে যারা পারেন জাহাজগুলোকে নিয়ে সমস্ত দেশ এদিক ওদিক করে নিন, কিছুটা তেলের মজুত করে নিন, কারণ এরপর বাদলে তাহলে কিন্তু মারাত্মক হয়ে যাবে।
এই যুদ্ধ কিন্তু কোথায় গিয়ে থামবে কেউ জানে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।